আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সো এসএসসি বায়োলজি চ্যাপ্টার 5 এর এটা আমাদের 3 নম্বর ভিডিও, খাদ্য পুষ্টি ও পরিপাক। এটা 3 নম্বর ভিডিও। সো এই ভিডিওতে আমরা বিএমআই সবচেয়ে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিএমআই আর হলো পরিপাকের যে বিক্রিয়াগুলো আছে, রাসায়নিক বিক্রিয়াগুলো, সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা বিএমআই তারপরে হলো কিছু রোগ, রাতকানা, রক্ত শূন্যতা, রিকেটস, তো এই রোগগুলো নিয়ে আলোচনা করবে এবং খাদ্য ক্যালোরি কিছুটা কনসেপ্ট দেখবে। আচ্ছা, খেয়াল কর, বইতে দেওয়া আছে যে এক খাদ্য ক্যালোরি ইকুয়ালস টু 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু 4.2 কিলোজুল। এই লাইনটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে। এখন খেয়াল করো, আমরা জানি ফিজিক্সের কথায় আমরা জানি যে 1000 ক্যালোরি ইকুয়ালস টু 1 কিলো ক্যালোরি, রাইট? আচ্ছা, দেখা যাচ্ছে কিনা জানি না, 1 কিলো ক্যালোরি, এইটা আমরা জানি। কিন্তু বায়োলজির ভাষায় যখন তোমার খাদ্য ক্যালোরি বলবে, এক খাদ্য ক্যালোরি বললে বুঝবা যে ফিজিক্সের ভাষায় সেটা 1 কিলো ক্যালোরি। কত জুল? 4.2 কিলো জুল, 4.2 কিলো জুল। আচ্ছা, খেয়াল করো, 1 গ্রাম শর্করায় খাদ্য ক্যালোরি থাকে কত? 4 খাদ্য ক্যালোরি থাকে। 1 গ্রাম আমিষের মধ্যে খাদ্য ক্যালোরি থাকে 4, 1 গ্রাম স্নেহের মধ্যে খাদ্য ক্যালোরি থাকে 9। এইটা ইম্পর্টেন্ট। তার মানে খেয়াল করো, স্নেহ পদার্থের মধ্যে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়। আচ্ছা, এইটা নিয়ে তোমাদের বইতে একটা ম্যাথ আছে। ম্যাথটা যদি আমি বলি যে সেটা হলো, বলছে যে 20 গ্রাম চিড়া, খেয়াল করো প্রশ্নটা, 20 গ্রাম চিড়ার মধ্যে কি বললো? শর্করা আছে 15.4 গ্রাম। খেয়াল করো, শর্করা আছে 15.4 গ্রাম, তারপরে প্রোটিন আছে 1.3 গ্রাম, এটা হলো প্রোটিন। আর স্নেহ আছে কত গ্রাম? 0.24 গ্রাম, 0.24 গ্রাম স্নেহ। এখন এইটা দিয়ে বললো যে তোমারে যে তাহলে 1 কেজি চিড়ার মধ্যে কত খাদ্য ক্যালোরি আছে বা কত কিলোজুল শক্তি আছে সেটা বের করতে। তাহলে ইজিলি পারবা। খেয়াল করো, শর্করা আছে কত গ্রাম? 15.4 গ্রাম। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ দিয়ে তোমার কোনো কাজ নাই, তোমার হলো কত গ্রাম আছে সেটা নিয়ে কাজ। তাহলে খেয়াল করো, 20 গ্রাম, আমরা 20 গ্রামের জন্য আগে হিসাব করি, তারপরে 1 কেজির মধ্যে বা 1000 গ্রামের মধ্যে 1 কেজি ইকুয়ালস টু কত? 1000 গ্রাম, রাইট? সো পরবর্তীতে আমরা 1000 গ্রাম নিয়ে হিসাব করতে পারবো। তাহলে খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি না যে এই 20 গ্রাম চিড়ার মধ্যে শর্করা আছে 15.4 গুণন, খেয়াল করে 4 খাদ্য ক্যালোরি। 1 গ্রাম শর্করা ইকুয়ালস টু 4 খাদ্য ক্যালোরি, সুতরাং 15.4 এ থাকবে কত? ইন্টু 4 ইকুয়ালস টু একটা অ্যামাউন্ট হবে, রাইট? দেন প্রোটিন আছে কত? 1.3। এটা 1 গ্রামের প্রোটিনের মধ্যে খাদ্য ক্যালোরি থাকে কত? 4। তাহলে 4 দিয়ে গুণ দিবা, একটা মান হবে। দেন আবার স্নেহ আছে 0.24 গ্রাম, কিন্তু এইটারে 9 দিয়ে গুণ দিতে হবে। কেন? কারণ 1 গ্রাম স্নেহের মধ্যে খাদ্য ক্যালোরি থাকে 9। তাহলে এটারে 9 দিয়ে গুণ দিবা, 9 দিয়ে গুণ দিলে একটা মান হবে। খেয়াল করো, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। তাহলে এই তিনটা খেয়াল করো, এইটার একটা খাদ্য ক্যালোরি অ্যামাউন্ট বের হয়েছে, এটার একটা বের হয়েছে, এটার একটা বের হয়েছে। তাহলে এই তিনটা হিসাব করে একটা আসবে, একটা খাদ্য ক্যালোরি আসবে না? এখন কত আসছে? আচ্ছা, বই থেকে দেখি, 69.04 খাদ্য ক্যালোরি আসছে। খেয়াল করো, 69.04 খাদ্য ক্যালোরি আসছে। আচ্ছা, এখন আমরা একটু আগে বলছি যে খাদ্য ক্যালোরি আর কিলো ক্যালোরি বায়োলজির ভাষায় সেম কথা। তাহলে 69.04 খাদ্য ক্যালোরি যে কথা, 69.04 কিলো ক্যালোরি সেম কথা না? সেম কথা, রাইট? সো
এটাই বইতে লিখছে। তাহলে খেয়াল করো 69.04 খাদ্য ক্যালোরি থাকে কত গ্রামের মধ্যে? মাত্র 20 গ্রামের মধ্যে, 20 গ্রাম চিড়ার মধ্যে। তাহলে এখন আমরা একদম সাধারণ নরমাল পাটিগণিত করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে খেয়াল করো, আমরা লিখতে পারি না যে 20 গ্রাম চিড়ার মধ্যে খাদ্য ক্যালোরি আছে 69.04 কিলো ক্যালোরি। ঠিক আছে, সুতরাং 1 গ্রামের মধ্যে কত? আর 1000 গ্রাম। কেন 1000 গ্রাম নিছি? কারণ বলছে 1 কেজিতে হিসাব করতে। তাহলে 1 কেজি মানেই তো 1000 গ্রাম, সরি 1000 গ্রাম। সো এই 1000 গ্রাম নিচ্ছি। তাহলে 1000 গ্রাম চিড়ার মধ্যে খাদ্য ক্যালোরি থাকবে কত? 69.04 ইন্টু 1000 বাই হলো 20। এই শূন্য কাটা, 2 দিয়ে এটারে কাটলে হয় 50, 50 দিয়ে এটারে যদি আমরা গুণ দেই তাহলে কত হয়? 3452 কিলো ক্যালোরি। খেয়াল করো, 3452 কিলো ক্যালোরি। এখন 3452 কিলো ক্যালোরি যে কথা, 3452 খাদ্য ক্যালোরিও সেম কথা। তাহলে এটার আমরা কিলো জুলে কনভার্ট করি, রাইট? সো আমরা জানি যে 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু 4.2 কিলো জুল। সুতরাং 3452 কিলো ক্যালোরি ইকুয়ালস টু 4.2 ইন্টু 3452 কিলো জুল। তাহলে অ্যান্সার কত আসে? 14490 কিলো জুল। তাহলে খেয়াল কর, অ্যান্সার আসে 14490 কিলো জুল। এটাই অ্যান্সার। তাহলে এটা যদিও সৃজনশীলে খুবই কম আসে, কিন্তু ম্যাথটা অনেকেই বুঝতে পারে না। কেন? খাদ্য ক্যালোরি দেওয়া আছে, যেটা খাদ্য ক্যালোরি সেটাই কিলো জুল। কেন দেওয়া আছে? বিকজ এর আগের পেজে লেখাই আছে যে 1 খাদ্য ক্যালোরি ইকুয়ালস টু 1 কিলো ক্যালোরি। এই কারণে দুইটার মানই সেম, যেটাই খাদ্য ক্যালোরি বায়োলজিতে সেটাই কিলো ক্যালোরি। সো এইরকম ম্যাথ দিলে আশা করি পারবা। তুমি জাস্ট এই মানগুলো দিয়ে যে যত গ্রাম আছে সেটারে গুণ দিবা, গুণ দিয়ে যোগ করবা, শেষ। ওটাতে জাস্ট যদি কিলো জুল কনভার্ট করতে হয় তাহলে 4.2 কিলো জুল দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা আমাদের কি? খেয়াল করো, বিএমআর আর হলো বিএমআই। খেয়াল করো, বিএমআর কি? বেসাল মেটাবলিক রেট। বেসাল মানে কি? ভিত্তি বা মূল। মেটাবলিজম মানে কি? বিপাক। মেটাবলিজম মানে কি? বিপাক। এখন এই বিপাকটা কি? খেয়াল করো, আমরা তো জীব, রাইট? সো আমাদের জীবন পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের মধ্যে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে। এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলার জন্য অবশ্যই শক্তির প্রয়োজন হয়, রাইট? সো এই যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া গুলো চলতেছে উইথ শক্তির সাথে কিংবা শক্তি ছাড়াও যেগুলো চলে, সেই অ্যামাউন্ট অফ কেমিক্যাল রিঅ্যাকশন গুলোকে আমরা বলবো বিপাক। ঠিক আছে, তাহলে খেয়াল করো এইখানে তাহলে কি হবে? বেসাল মেটাবলিক রেট মানে কি বোঝাবে? তুমি পূর্ণ বিশ্রামরত অবস্থায়ও তো তোমার জীবনটা আছে নাকি? তোমরা যখন ঘুমাচ্ছ কিংবা বিশ্রাম নিতেছো তখন কি জীবনটা নাই? অবশ্যই আছে। সো ওই মুহূর্তে তুমি সর্বনিম্ন কাজ করতেছো, কোনো কথা বলতেছো না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচ্ছ না, জাস্ট ঘুমায় আছো, রাইট? সো ঘুমায় থাকা অবস্থায়ও কিন্তু তোমার শরীরের মধ্যে কিছু রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে। কথা কথা তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তাহলে কোষের মধ্যে শ্বসন চলতেছে, ফুসফুসের মধ্যে গ্যাসীয় বিনিময় হচ্ছে, প্লাস হলো তোমার হৃৎপিণ্ড প্রতিনিয়ত কিন্তু পাম্প করতেছে, তাহলে হৃৎপিণ্ডিগুলো কাজ করতেছে। এই যে পূর্ণ বিশ্রামরত অবস্থায় বিপাক হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটারই বলা হয় বেসাল মেটাবলিক রেট। আশা করি বুঝছো। এবার আসো, বিএমআই কারে বলে? বডি ম্যাস ইন্ডেক্স। খেয়াল করো, ম্যাস মানে কি? ভর, রাইট? ইন্ডেক্স মানে সূচক। আমাদের ভর কেমনে? আমাদের ভর বলতে আমরা কি বোঝাই? খেয়াল করো, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চর্বি কিংবা পিসি, এই কারণেই তো আমাদের ভরটা বেশি হয়, রাইট? যদিও হার্টের কারণে হয়,
তাহলে খেয়াল করো, পূর্ণ সরি আমাদের দেহের যে চর্বি আছে, চর্বি এবং যে গড়ন আছে তার যে সূচক সেটারে বলা হয় বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। এখন এই বিএমআর এর সূত্র দেওয়া আছে একটা মহিলাদের জন্য একটা পুরুষের জন্য। একটু আগে বলছি বিএমআরটা কি, পূর্ণ বিশ্রামরত অবস্থায় তোমার জীবনটা পরিচালনা করার জন্য কতটুকু শক্তির প্রয়োজন সেটারে বলা হয় বিএমআর। মহিলাদের ক্ষেত্রে 655 প্লাস 9.6 কেজি প্লাস 1.8 সেন্টিমিটার মাইনাস 4.7 ইয়ার্স। মানে কি বলছি, যদি আমি এটা সংক্ষেপে লিখছি, খেয়াল করো, 655 এর সাথে 9.6 গুণন ওই ব্যক্তিটার, তুমি যে ব্যক্তি তার বিএমআর নির্ণয় করতে চাও তার যে ওজন আছে সেটা গুণ করবা, প্লাস 1.8 তার যে উচ্চতা আছে 1.8 এটার সাথে তার যে উচ্চতা সেটা সেন্টিমিটার এককে গুণ করবা, মাইনাস 4.7 ইয়ার্স, অর্থাৎ 4.7 এর সাথে তার যে বয়সটা আছে, কথার কথা 33 বছর বয়স বললো, 34 বছর বয়স বললো, তার বয়সটা গুণ দিবা। এইটা থেকে তুমি যে মান পাবা বুঝবা যে ওই মহিলা পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকলে তার এতটুকু শক্তি প্রয়োজন হবে শুধুমাত্র তার শ্বাস প্রশ্বাস বা জীবন পরিচালনার জন্য। আবার আসো পুরুষের ক্ষেত্রে 66 প্লাস 13.7 কেজি। তাহলে এগুলো এখন বুঝে গেছো কেন আমি এখানে 13.7 কেজি, এটা একটা ইউনিট না। 13.7 এর সাথে ওই ব্যক্তিটার যদি বলা হয় 60 কেজি কিংবা 64 কেজি কিংবা 70 কেজি সেইটা গুণ দিতে হবে, আমি সংক্ষেপে লিখছি। প্লাস 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 গুণন ওই ব্যক্তিটার যে উচ্চতা আছে সেটা সেন্টিমিটার এককে গুণ দিবা, মাইনাস 6.8 কিন্তু তার যে বয়স আছে সেইটা গুণ দিয়ে যে মানটা পাবা সেইটা ওই পুরুষ পূর্ণ বিশ্রামরত অবস্থায় ওই পুরুষের কতটুকু শক্তির প্রয়োজন। খেয়াল করে একটা ম্যাথ করি তাইলে আমরা, তোমাদের বইতে একটা ম্যাথ দেওয়া আছে, আমরা সহজ সহজ গুলোই করি। বলছে যে কোন একজন নারীর বয়স 33 বছর, 33 বছর, তারপর উচ্চতা 165 সেন্টিমিটার আর ওজন হলো 64 কেজি, ওজন সরি 64 না 94 কেজি। তাহলে এই মহিলার বিএমআর কত, বিএমআর এর মান কত? আচ্ছা খেয়াল করো, তাহলে আমি 655 লিখবো সূত্র ওয়াইজ, হেনরি বেনেডিক্টের একটা সূত্র, 655 প্লাস 9.6। এখন এই মহিলাটার ওজন দেওয়া আছে কত, 94 কেজি, তাহলে এইটার সাথে আমি 94 গুণ করব। খেয়াল করো 1.8 ইন্টু তার উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে 165 সেন্টিমিটার, তাহলে 165 সেন্টিমিটার লিখলাম। তারপরে মাইনাস, খেয়াল করো মাইনাস 4.7 ইয়ার্স, 4.7 তার বয়স দেওয়া আছে 33 বছর, তাইলে ইন্টু 33। তো এইটা ক্যালকুলেট করে যা হবে বইতে 1600, অর্থাৎ তোমরা ক্যালকুলেট করে নিবা, আমার আশেপাশে ক্যালকুলেটর নাই তো সেই কারণে। খেয়াল করো এইটা ক্যালকুলেট করে দাঁড়াবে 1699.3 ক্যালোরি। এই ক্যালোরি বলতে শুধু যে ক্যালোরি এমনটা না, এটা খাদ্য ক্যালোরি কিংবা কিলো ক্যালোরি, সবগুলো। বায়োলজিতে ক্যালোরি বলতে বোঝাবে খাদ্য ক্যালোরি, আর খাদ্য ক্যালোরি মানে কিলো ক্যালোরি, ঠিক আছে? এটা যদি তুমি কিলো জুলে নিতে চাও তাহলে 4.2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে খেয়াল করো এই 1699.3 খাদ্য ক্যালোরি শুধুমাত্র এই মহিলাটা বেঁচে থাকার জন্য লাগবে। কথা কথা এই মহিলাটা শুয়ে আছে, তাহলে প্রতিদিন তার এই পরিমাণ ক্যালোরি যুক্ত খাবার গ্রহণ করতে হবে, বুঝতেছ? ঠিক আছে, এখন তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে, খেয়াল করো। এখন যদি বলে যে এই মহিলা সপ্তাহে 2-3 দিন প্রচুর পরিশ্রম করে, এমন হইতে পারে না যে 2-3 দিন প্রচুর পরিশ্রম করে, অথবা বলা হয়ে থাকে যে সপ্তাহে
প্রচুর পরিশ্রম করে, এরকম হইতে পারে না? কিংবা 1-2 দিন পরিশ্রম করে, মোটামুটি পরিশ্রম করে, এরকম তো বলতে পারবা, এরকম মানুষও তো থাকে, রাইট? সো এই যে তোমাদের বইতে যে চার্টটা দেওয়া আছে, তোমরা দেখতে পারতেছো কিনা জানি না, এই যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটা মাস্ট মুখস্থ। খেয়াল করো, হালকা পরিশ্রমে অর্থাৎ সপ্তাহে যদি 2-3 দিন খেলাধুলা করে, তাহলে বিএমআর অর্থাৎ এই মানটার সাথে হলো তুমি তখন কি করবা, 1.2 দিয়ে গুণ দিবা। গুণ দিলে যে মান হবে সেইটা হবে এই মহিলাটার মানে একদম সঠিক প্রতিদিন কি পরিমাণ খাদ্য ক্যালোরি প্রয়োজন সেটার মান হবে এটা। যদি বলে যে সপ্তাহে 2-3 দিন প্রচুর খেলাধুলা করে, সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, তখন বিএমআর এর মানের সাথে 1.725 গুণ দিতে হবে। তার মানে বুঝতেছ? অর্থাৎ তোমার সৃজনশীল বলে দিবে যে রহিম নামক একটা ছেলে, বয়স এত বছর, উচ্চতা এত সেন্টিমিটার, ওজন এত কেজি, সেই সপ্তাহে প্রতিদিন প্রচুর পরিশ্রম করে, তাহলে তার প্রতিদিন কি পরিমাণ খাদ্য ক্যালোরি প্রয়োজন তা নির্ণয় করো। তখন তুমি তার বেসিক যে বিএমআরটা আছে সেটা নির্ণয় করবা, সেটা নির্ণয় করে সেটার সাথে 1.725 গুণ দিলে যেই মানটা পাওয়া যাবে ওই মানটা হলো সে প্রতিদিন এই পরিমাণ শক্তি বা ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে। শেষ। তারপরে আসো, তাহলে এই দুইটা সূত্র মাস্ট মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ, হাতস্থ যা আছে সব। তারপরে আসো বিএমআই। খেয়াল করো, বিএমআই একটু আগে বলছি যে বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ দেহের চর্বি এবং গড়নের সূচক। দেহের ওজন অর্থাৎ কেজি বাই উচ্চতা মিটার স্কয়ার। আমি ডিরেক্ট এমন মনে রাখতাম যে কেজি বাই মিটার স্কয়ার। শেষ। তাহলে খেয়াল করো, এইটা দিয়ে যদি আমরা একটা ম্যাথ করি তাইলেই আমাদের আজকের ইয়ে শেষ। তাহলে খেয়াল করো, তোমার বলে দিল যে ইসমাইল নামক একটা ছেলে যার ভর কত, 52 কেজি, উচ্চতা 62 সেন্টিমিটার। বলছে যে তার বিএমআই নির্ণয় করো। সৃজনশীলের গতে এটা মাস্ট আসবে, গরুর গতে প্রায় সময় এটা আসে। বলছে তার বিএমআই নির্ণয় করো। খেয়াল করো, তাইলে তুমি এখন কি লিখে দিবা, বিএমআই ইকুয়ালস টু জাস্ট সূত্রটা লিখে দিবা যে দেহের ওজন অর্থাৎ কেজি বাই উচ্চতা মিটার স্কয়ার। তাহলে কেজি কত আছে 52 আর উচ্চতা কত আছে 162 স্কয়ার। যে মানটা আসবে সেটাই তো বিএমআই নাকি না? এই যে এটা কিন্তু সেন্টিমিটার এককে আছে, তোমার বলছে যে মিটার এককে নিতে, তাহলে এই সেন্টিমিটারে মিটার এককে নিতে হলে অবশ্যই 100 দিয়ে ভাগ দিতে হবে, রাইট? 100 দিয়ে ভাগ দিলে যে মানটা পাবা 1.62, এইটা হলো মিটার। সো এই 1.62 এইখানে বসাইতে হবে। বেশিরভাগ ছেলে মেয়েরাই এইখানে ভুল করে, সেন্টিমিটার এককে দেওয়া থাকে ডিরেক্ট বসায় দেয়, অ্যান্সারটা হয় উল্টাপাল্টা, তখন প্রবলেম হয়। তাহলে খেয়াল করো, এই মানটা এখন এইখানে ক্যালকুলেট করে কথার কথা তুমি পাইলা যে 18.92 এটা পাইলা। খেয়াল করো, এই বিএমআর এর কোনো এককের দরকার হয় না, বিএমআই তে তোমার একক দিতে হবে না। খেয়াল করো, তাহলে এখন 18.92 পাইলা, তাহলে এটি কি আসলে, এই বিএমআইটা আসলে কি? সে কি এই বিএমআই দ্বারা তুমি বুঝতে পারবা যে মানুষটা আসলে বেশি মোটা হয়ে গেছে তার উচ্চতা ওয়াইজ, নাকি মোটামুটি ঠিক আছে, নাকি তার উচ্চতা অনুযায়ী তার যে দেহের ওজনটা আছে সেটা কম হয়েছে। এইটা তুমি বুঝতে পারবা এই বিএমআই দ্বারা। তোমরা ওজন মাপক যন্ত্রের মধ্যে যখন দেখবা, ওজন মাপক যন্ত্রের মধ্যে গিয়ে যখন তোমরা নিজের ওজন মাপবা, তখন দেখবা সেখানে একটা টোকেন দেয়, ওই টোকেনের মধ্যে তোমার উচ্চতা দেওয়া থাকে, তোমার ওজন দেওয়া থাকে, আর নিচে ছোট্ট করে বিএমআই দেওয়া থাকে। তো ওই বিএমআইটাই হলো এই বিএমআই। তাহলে খেয়াল করো, এইখানে একটা চার্ট আছে, যদি তোমার বিএমআই এর মান 18 এর নিচে আসে তাহলে তোমার ওজন কম, খাবার খেয়ে ওজনটা বাড়াইতে হবে। যদি 18.5 থেকে 24.9 হয় তাইলে এটা বিএমআই এর আদর্শ মান, অর্থাৎ তোমার ওজন অনুযায়ী তোমার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে। এটা এমসিকিউ তে অনেকবার আসছে যে সুস্বাস্থ্যের আদর্শ মান কত, 18.5 থেকে 24.9। যদি এর চেয়ে
একটু বেশি হয়, 25 থেকে 29.9 হয়, তাহলে তোমার অতিরিক্ত ওজন কি করতে হবে, তোমার ব্যায়াম করে ওজন কমাইতে হবে। যদি 30 থেকে 34.9 হয়, তাহলে তুমি মোটা হওয়ার প্রথম স্তরের মধ্যে কিংবা দ্বিতীয় স্তর কিংবা তৃতীয় স্তর এগুলোর মধ্যে আসছো। সো এই চার্টটাও তার মানে মুখস্থ করতে হবে। তাহলে বিএমআর এর চার্ট আর বিএমআই এর চার্ট মাস্ট মুখস্থ করতেই হবে, কিছুই করার নেই। ঠিক আছে, আচ্ছা চলো এইবার আমরা জাস্ট যে রোগগুলো আছে সেই রোগগুলো নিয়ে হালকা একটু কথা বলি। গয়টার কারে বলে খেয়াল করো, গয়টার মানে হলো গলগণ্ড, গলগণ্ড। তাহলে বুঝতেছো গলার গন্ডগোল, রাইট, গলার গন্ডগোল। সো গলার কোন অংশের গন্ডগোল? থাইরয়েড গ্রন্থির কারণে যদি, খেয়াল করো, থাইরয়েড গ্রন্থির কারণে যদি তোমার গলা ফুলে যায়, তখন সেটারে আমরা বলবো গয়টার রোগ বা গলগণ্ড রোগ। অন্য কোনো কারণে, টিউমার কিংবা ক্যান্সারের কারণে যদি গলা ফুলে যায়, সেখানে আমরা গলগণ্ড রোগ বা গয়টার রোগ বলবো না, মাথায় থাকবে। এখন বলবো যে থাইরয়েড গ্রন্থি ভাই কেন ফুলে যায়। খেয়াল করো, এই থাইরয়েড গ্রন্থি থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, থাইরক্সিন। এই থাইরক্সিন এক ধরনের হরমোন, এটা কই থেকে নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। সো এই থাইরক্সিন গ্রন্থি হরমোনটারে রিলিজ করতে সাহায্য করে হলো আয়োডিন। আয়োডিন। তাহলে খেয়াল করো, দেহে যদি আয়োডিনের অভাব হয়, তাহলে এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হবে না। থাইরক্সিন হরমোন যদি নিঃসৃত না হয়, তাহলে থাইরয়েড গ্রন্থি অটোমেটিক্যালি আস্তে আস্তে প্রদাহ হবে বা ফুলে যাবে। এইটারই বলা হয় গয়টার বা গলগণ্ড রোগ। তাইলে খেয়াল করো, গলগণ্ড বা গয়টার রোগ এর বিপরীত, অর্থাৎ যদি প্রতিরোধ করতে চাও, তাহলে কি করতে হবে? আয়োডিন যুক্ত খাবার খাইতে হবে। তারপরে আসো রাতকানা। বইতে গয়টার সম্পর্কে বা গলগণ্ড রোগ সম্পর্কে আরো কিছু দেওয়া আছে, যদিও সময়ের অভাবে আমি বলতে পারতেছি না। খেয়াল করো, এই আয়োডিনটা থাকে কোথায়, অর্থাৎ লবণ থাকে কোথায়? সমুদ্রে। তাহলে সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলোতে গলগণ্ডের অভাব, গলগণ্ড রোগের সংখ্যা কম দেখা দিবে। সমুদ্র থেকে দূরবর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলোতে গলগণ্ড রোগীর মানে গলগণ্ড রোগীর দেখা বেশি পাওয়া যাবে, যেমন বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে। তো এইগুলো বইতে বলা আছে, এগুলো পড়ে নিবা। তারপরে আসো রাতকানা। রাতকানা মানে অল্প আলোতে দেখতে পারে না, এরকম ব্যক্তিকে বলা হয় রাতকানা। খেয়াল করো, এই রাতকানার জেরোপথেলমিয়া, রাতকানাটা আসছে কই থেকে? জেরোপথেলমিয়া থেকে। খেয়াল করো, জেরো শব্দের অর্থ হলো শুষ্ক, শুষ্ক, আর অপথেলমিয়া মানে হচ্ছে চোখের অবস্থা। তাহলে তাহলে চোখের অবস্থা, তাহলে চোখ যদি শুষ্ক হয়ে যায়, তাহলে সেটার আমরা কি বলবো? জেরোপথেলমিয়া। এই জেরোপথেলমিয়ার 7 থেকে 8টা প্রকারভেদ আছে, যার সর্বনিম্ন প্রকারভেদ হলো রাতকানা, সর্বোচ্চ প্রকারভেদ হলো অন্ধ হয়ে যাওয়া। তাহলে খেয়াল করো, এই যে রাতকানা হয় কেন হয়? আমাদের চোখে দুই ধরনের কোষ আছে, একটা রড কোষ আর একটা কোন কোষ। কি? রড কোষ আর হলো কোন কোষ। এই কোন কোষটা বেশি আলোতে দেখতে সহায়তা করে, আর রড কোষটা কম আলোতে দেখতে সহায়তা করে। তাহলে খেয়াল করো, এই রড কোষটা কি করে? কম আলোতে দেখতে সাহায্য করে। তার মানে রাতকানায় কোন কোষটার মধ্যে ডিজিজ দেখা যায়? রড কোষটার মধ্যে। এই রড কোষের কার্যকারিতা বা পুষ্টি যোগায় হলো ভিটামিন এ। ভিটামিন এ। তাহলে খেয়াল করো, ভিটামিন এ এর অভাব রড কোষ ক্ষতিগ্রস্ত হবে। রড কোষ ক্ষতিগ্রস্ত হলে তুমি কম আলোতে দেখতে পাবা না, ফলে কি হবে? তোমার তখন বলবে রাতকানা রোগী। ঠিক আছে, তারপরে আসো রক্ত শূন্যতা। সো এই রাতকানার জন্য ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো আছে, কুমড়া টুমড়া, এগুলো খেতে হবে। সো এগুলো বই থেকে পড়ে নিবা। তারপরে আসো রক্ত শূন্যতা। খেয়াল করো, রক্ত শূন্যতা মানে আর কিছুই না, যে হিমোগ্লোবিনের ঘনত্ব কমে যাওয়া, হিমোগ্লোবিনের ঘনত্ব হ্রাস পাওয়া। খেয়াল করো, হিম এবং গ্লোবিন দুইটা অংশ নিয়ে হিমোগ্লোবিনটা গঠিত। সো যে হিম শব্দটা আছে, এই হিম শব্দটার অর্থ হলো আয়রন, Fe, আয়রন। তাহলে খেয়াল করো, যদি রক্ত শূন্যতা হয় বা শরীরে হিমোগ্লোবিনের ঘনত্ব কমে যায়, তাহলে আয়রন যুক্ত খাবার খেতে হবে। একটা হলো আয়োডিন,
এটা হলো গয়টারের জন্য দায়ী। আরেকটা হলো আয়রন বা ফেরাস, এটা কি রক্ত শূন্যতার জন্য দায়ী। তাহলে রক্ত শূন্যতা যদি আমি প্রতিরোধ করতে চাই, আয়রন যুক্ত খাবার খাইতে হবে, আয়রন যুক্ত খাবার খাইতে হবে, প্লাস হলো যে ফলিক অ্যাসিড, তারপরে ভিটামিন বি 12, এগুলো খাইলে আমার রক্ত শূন্যতা কমবে। তারপরে আসো রিকেটস। খেয়াল করো, রিকেটস মানে হলো আমাদের যে গিঁটগুলো আছে, হাত পায়ের মধ্যে যে গিঁটগুলো আছে, সেগুলো যদি ফুলে যায় কিংবা বেঁকে যায়, সেই রোগটাকে আমরা বলবো রিকেটস। কেন এগুলো ফুলে যায়? ভিটামিন ডি এর অভাবে ফুলে যায়। সো ভিটামিন ডি এর অভাবে যদি ফুলে যায়, তখন আমরা কি করব? আমাদের সূর্যের আলো থেকে আমরা কিছু পরিমাণ ভিটামিন ডি পাই, রাইট? সো তাহলে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই, তাহলে ভিটামিন রিকেটস রোগটার প্রতিরোধ করতে হলে ভিটামিন আর ধরো রিকেটস রোগটারে প্রতিরোধ করতে হলে কি করতে হবে? সূর্যের আলোর যে ভিটামিন ডি আছে সেটা সংগ্রহ করতে হবে, প্লাস বিভিন্ন ধরনের খাবারের মধ্যে যে ভিটামিন ডি থাকে সেগুলো নিতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝছো। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।